প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয়, কেন এগোতে পারছে না এসএমই উদ্যোক্তারা। শুরুতেই বলতে চাই, বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের অর্থনীতিরও প্রাণশক্তি হতে পারত ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত, কিন্তু না, তেমনটি এগোতে পারেনি। স্বাধীনতা পরবর্তী 54 বছরের বাংলাদেশে বিভিন্ন সময় বহুমুখী উদ্যোগ সত্ত্বেও কুটির শিল্প, অতি ক্ষুদ্র শিল্প সহ জিডিপিতে এসএমইর অবদান 30% ডিঙোতে পারেনি। যেখানে চীন 60, শ্রীলঙ্কা 52, জাপান 50, এমনকি পাকিস্তানের অবদানও 40%। সেক্ষেত্রে আমাদের কেন এই কচ্ছপ গতি? বাধা কোথায়? সংশ্লিষ্ট মহলের সমন্বয়হীনতা নাকি উদাসীনতা? সময় উপযোগী পরিকল্পনা আছে কি? এসব প্রশ্নের জবাব খুঁজব আমরা আজকের অতিথি এবং আমাদের আলোচনায়। আর এই জন্য দেশ টেলিভিশনের স্টুডিওতে আমাদের আজকের অতিথি এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মোহাম্মদ মুশফিকুর রহমান, যিনি প্রায় 3 দশকেরও অধিক কাল কর্মজীবনে দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের খ্যাতনামা বিভিন্ন ব্যাংকে এসএমই খাতের উন্নয়নে নীতি নির্ধারণী দায়িত্ব পালন করেছেন। জনাব মুশফিকুর রহমান, আমাদের আজকের আলোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে স্বাগত জানানোর জন্য। এবং আমি দেশ টিভির সকল দর্শক যারা আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আর এই আলোচনায় এগিয়ে নিতে আমি আপনাদের সঙ্গে থাকব সুলতান মাহমুদ। ফিরছি মূল আলোচনায়। জনাব মুশফিকুর রহমান, আমরা যেটি বলছিলাম যে আমাদের এসএমই খাতের যে গতিতে এগোনোর কথা ছিল সেভাবে এগোতে পারেনি, কারণটা কি? কি অবস্থায় আছে আমাদের এসএমই খাত? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটা আসলে আমারও একটা প্রশ্ন, এবং আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আমার একটা বড় চ্যালেঞ্জ যেটা সামনে, সেটা হচ্ছে এই এসএমই খাতের যে কন্ট্রিবিউশন, যেটা আপনি বললেন যে 30%, এটাকে কিভাবে আরও বাড়ানো যায়। এবং আমরা আগামী 5 বছরের যে কর্মপরিকল্পনা করছি, সেখানে আমাদের একটা প্রাইমারি কেপিআই থাকবে 30 থেকে এটাকে 35-এ নিয়ে যাওয়া। এখন 35-এ নেওয়ার জন্য আপনি যেটা বললেন যে কি বড় ধরনের অন্তরায় বা বাধা আছে, আমরা কিভাবে দেখছি জিনিসটাকে, আমি একটা একটা করে ওই বাধাগুলি যদি একটু আপনাকে ব্যাখ্যা করার চেষ্টা করি। তো আমার মনে হয় যে আমাদের একটা বড় বাধা হচ্ছে আমাদের যারা ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা আছে, তারা বিভিন্ন শিল্পের সঙ্গে জড়িত। তো ওনাদের বেশিরভাগই আইদার প্রডিউস করে অথবা সার্ভিস প্রোভাইড করেন, আইদার প্রডিউসার অথবা সার্ভিস প্রোভাইডার। তো এনাদের ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় বাধা হিসেবে এখন যেটাকে আমরা দেখছি, সেটা হচ্ছে ওনাদের প্রোডাক্টিভিটি, উৎপাদনশীলতা। এখন প্রোডাক্টিভিটিটাকে আমি কিভাবে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখি, আমি একটু বলি। ধরেন আমার একজন এসএমই উদ্যোক্তা হয়তো সে কথার কথা একটা পাটের ব্যাগ বানাতে ওনার সময় লাগে 30 মিনিট, যেখানে অন্যান্য আমরা যাদের সঙ্গে এই বাজারে কম্পিটিশন করছি, তাদের হয়তো সময় লাগছে 10 মিনিট বা আরও কম। তো এতে যেটা হচ্ছে, আমার প্রোডাক্টিভিটি কস্টটা অনেক বেড়ে যাচ্ছে, আমার শ্রমিকের খরচটা বেড়ে যাচ্ছে। তো তাতে যেটা হচ্ছে যে আমাদের এই খরচটা বেড়ে যাওয়াতে আমরা লোকাল মার্কেটেও আমাদের ইভেন কম্পিটিশনে যেতে সমস্যা হচ্ছে, কারণ মানে মূল্য প্রতিযোগিতায় আমরা হেরে যাচ্ছি। তাতে হয়তো আমাদের অনেক জিনিস ইম্পোর্ট হচ্ছে, যেটা হয়তো আদারওয়াইজ আমরা যদি এখানে প্রোডাক্টিভিটিটা বাড়াতে পারতাম, তাহলে হয়তো এই ইম্পোর্টটা আমরা কমাতে পারতাম বা কন্ট্রোল করতে পারতাম। তো ওইটা একটা আমাদের বড় সমস্যা হিসেবে আমরা চিহ্নিত করেছি। মানে আপনি বলছেন যে আমাদের লোকাল প্রোডাকশন, যেটি আমাদের লোকাল মার্কেটে ডিমান্ড আছে, সেই জায়গাটাই এই মূল্য প্রতিযোগিতার কারণে বাইরের পণ্য ওখানে ঢুকে আমরা বড় প্রতিযোগিতার মুখে পড়ছি। এক্স্যাক্টলি। আমি একটা উদাহরণ দিই। ধরেন আমাদের মিরপুর কাতান কোয়ালিটি খুবই ভালো,
পুরো গ্লোবাল মার্কেটে এটার অনেক চাহিদা, কিন্তু এটা আমরা এখনো হাতে করি। তাতে যেটা হয় যে হাতে করতে আমাদের তাঁতি যারা আছে বা কর্মী যারা আছে তাদের অনেক বেশি সময় লাগে। আমাদের পার্শ্ববর্তী দেশ যারা আমাদের সঙ্গে এই ব্যাপারে কম্পিটিশন করছে তারা সেমি অটোমেটেড মেশিন ইউজ করছে, হাত প্লাস মেশিন দুটো একসঙ্গে ইউজ করছে। এতে ওদের প্রোডাক্টিভিটি অনেক বেশি, খরচ কমে যাচ্ছে, অল্প সময়ে অনেক বেশি প্রোডাক্ট বানাতে পারছে। এবং আলটিমেটলি যেটা হয় যে আমার যেই প্রোডাক্টটা হয়তো আমি বাজারে যেই দামে দিতে পারছি, ওইটা হয়তো অন্য দেশ থেকে ইম্পোর্ট করলেও হয়তো একই দাম, ডিউটি দেওয়ার পরেও একই দাম বা তার চেয়েও কম দামে দেওয়া সম্ভব হচ্ছে। এটা একটা বড় সমস্যা হিসেবে আমরা দেখছি। না, সেক্ষেত্রে আপনি বলছেন যে ওরা মেশিন এবং হাত দিয়ে ওটা একসাথে ব্যবহার করে, তো আমাদের যেটা হাতে তৈরি হয় এবং মেশিনে যেটা তৈরি হয় এই দুইটার কোয়ালিটি কি এক, বা আমরা হ্যান্ডমেডটার দিকে আমরা বেশি নজর দিই সাধারণত, সেক্ষেত্রে মূল্য প্রতিযোগিতা হেরফের হতে পারে না? আসলে এন্ড ইউজার যারা আছে তারা কিন্তু তাদের কাছে কিন্তু ওইটার ইউটিলিটিটা হচ্ছে যে এটা হাতে বানানো কি মেশিনে বানানো তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে এটার কাপড়ের কোয়ালিটি কিরকম এবং এটার ডিজাইনটা কিরকম, ফিনিশিংটার দিকে বেশি প্রায়োরিটি থাকে। তো ওইখানে আমরা একটু বাধার সম্মুখীন হচ্ছি। তো আমরা যেটা এখন করছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা সেক্টরে যেখানে আমরা কাজ করছি ক্লাস্টার ভিত্তিক বা ইভেন ক্ষুদ্র ব্যবসা ভিত্তিক, সেখানে আমরা ওনাদের কর্মদক্ষতা কিভাবে বাড়ানো যায়, প্রোডাক্টিভিটি আরও কীভাবে বাড়ানো যায় সেই ব্যাপারে আমরা মনোযোগী হচ্ছি। এবং যেখানে মেশিন ব্যবহার করে প্রোডাক্টিভিটি আরও অনেক বেশি বাড়ানো যাবে সেখানে আমরা ওনাদেরকে মেশিন ব্যবহারে উৎসাহিত করছি। এটা একটা বড় বাধা আমার কাছে মনে হচ্ছে। এবং আমরা যদি আমাদের লোকাল মার্কেটের জন্য, লোকাল মার্কেটে একটা ডিমান্ড আছে 18 কোটি লোকের যে মার্কেটটা, প্লাস গ্লোবালিও অনেক পণ্য আছে যেটা আমরা গ্লোবালি এক্সপোর্টও করতে পারি। তা আমরা যদি উৎপাদন খরচ কমাতে না পারি, প্রোডাক্টিভিটি না বাড়িয়ে, তাহলে আমরা লোকাল মার্কেটেও ইভেন মানে প্রতিযোগিতায় টিকতে পারছি না। গ্লোবাল মার্কেটে মানে বিদেশি পণ্য আমার দেশে দখল করে নেবে, ওই চাহিদাটা করে নিবে। তো আমরা এই জন্য আমরা ওনাদের উৎপাদনশীলতা বাড়ানোর জন্য ওই ব্যাপারে আমরা স্কিল বেসড কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করছি প্রত্যেকটা সেক্টরে, যাতে উৎপাদনশীলতাটা বাড়ে, একজন মানুষ যাতে 3 জনের কাজ করতে পারে। এবং আলটিমেটলি ধরেন কয়েকটা সেক্টরে আমরা এর সুফলও পাচ্ছি। আমি কিছুদিন আগে আমাদের উত্তরবঙ্গে কিছু ক্লাস্টার আছে যেখানে ওনারা ওই গার্মেন্টসের জুট থেকে ধরেন এটাকে আমরা সার্কুলার ইকোনমি বলি আর কি, ওনারা ওইটা রিসাইকেল করে, আপসাইকেল করে এবং ওই জুট থেকে কাপড় বানিয়ে বা ওই সুতাটা বের করে ওইটা দিয়ে আবার উলের সোয়েটার, মাফলার এগুলি বানিয়ে বাইরে এক্সপোর্ট করে। তো ওনারা আগে পুরো জিনিসটা ছিল ওনাদের একদম হাতে উলগুলি খুলতো, খুলে ওটা আবার ইয়ে করতো, মানে প্রযুক্তির কোনো ব্যবহার ছিল না। তো আমরা ওনাদের সঙ্গে অনেকদিন ধরে কাজ করছি, এখন ওনাদের প্রযুক্তির ব্যবহার হচ্ছে এবং দেখা গেছে যে ওনাদের উৎপাদনশীলতা অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা যখন গিয়েছিলাম ওনারা মেশিনগুলি আমাদেরকে দেখালো, খুব বেশি এক্সপেন্সিভ মেশিন না, কিন্তু অ্যাটলিস্ট ওনারা যেটা সুবিধাটা পাচ্ছে সেটা হচ্ছে যে অনেক বেশি প্রডিউস করতে পারছে, মানে পরিশ্রম কম হচ্ছে, জনবল কম লাগছে, উৎপাদন লোকবলও কম লাগছে এবং তাতে ওনাদের বেতনও কম দিতে হচ্ছে। অফকোর্স মেশিনারির জন্য একটা খরচ আছে, একটা ইনভেস্টমেন্ট আছে, কিন্তু লঙ্গার টার্মে যদি আপনি দেখেন তাহলে ওই ইনভেস্টমেন্টটার রিটার্নটা চলে আসতেছে। সিমিলারলি আমরা গত মাসের শেষ দিকে চিটংয়ে গিয়েছিলাম, আমাদের একটা পাদুকা ক্লাস্টার আছে, জুতা বানায় ওনারা। তো ওদেরকে নিয়ে আমরা অনেকদিন ধরে কাজ করছি। আগে জুতার পুরো জিনিসটাই ওনারা হাতে করতেন ডিজাইনটা, তো এখন যেটা হয়েছে ওনারা আমাদের সঙ্গে কাজ করে আমরা ওনাদেরকে ওই ব্যাপারে উদ্বুদ্ধ করেছিলাম। ওনারা কিছু মেশিন কিনেছেন, পুরাটাই কম্পিউটার অপারেটেড মেশিন। তো ওই মেশিনে ওনারা জাস্ট ডিজাইনটা দিয়ে দেন এবং জুতাটা অটোমেটিক জুতার চামড়াটা কেটে যায়, বা চামড়া বা অন্য যে র মেটেরিয়াল আছে, মানে কিছুটা অটোমেশন হয়েছে আপনি বলতে চাইছেন? জি হচ্ছে, এবং আরো আমরা চেষ্টা করছি আরো কিভাবে বাড়ানো যায়। এতে যে সুবিধাগুলি হচ্ছে, এক হচ্ছে ওনাদের প্রোডাক্টিভিটি অনেক বেড়ে গেছে, প্রোডাকশন কস্ট কমে গেছে, ওয়েস্ট কমে গেছে। মানে হাতে কাটলে একটু ভুল হতে পারে কর্মীদের, এবং ভুল হলে ওই জিনিসটা কিন্তু ফেলে দিতে হয়, অন্যভাবে ব্যবহার করতে হয়। তা এখন প্রযুক্তির ব্যবহারে যেটা হচ্ছে যে ওয়েস্ট একদমই কমে গেছে, মানে প্রযুক্তির ভুল হয় না,
আপনি যে ডিজাইন দিয়ে দিবেন এক্স্যাক্টলি ওই ডিজাইনে বেরোবে। তো এতে ওনাদের উৎপাদনশীলতা বাড়ছে। আমি বুঝলাম যে উৎপাদনশীলতার কথা আপনি বলছেন, কিন্তু অ্যাজ এ হোল এই যে আমি শুরুতেই বলছিলাম যে আমাদের এই ইন্ডাস্ট্রি যেটিকে আমরা এসএমই বলছি বা তার চেয়েও কুটির শিল্প, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প, এর ব্যাপ্তিটা কতটুকু আমাদের সারা দেশে, এর সংখ্যা কেমন, উদ্যোক্তার পরিমাণ কেমন? আচ্ছা, আমরা এসএমই বা আপনি যেটাকে বলছেন সিএমএসএমই, কটেজ মাইক্রো এবং স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস, এদের সংখ্যা আমি দুইভাবে দেখি। এক হচ্ছে কিছু আছে ফর্মাল, যাদের কাগজপত্র আছে, যারা কোনো ট্রেড বডির সঙ্গে এনলিস্টেড এবং যাদের অ্যাটলিস্ট কোনো একটা লিগ্যাল ডকুমেন্টস আছে, এটা হচ্ছে ফর্মাল ব্যবসা। আর এর বাইরে ইনফর্মাল ব্যবসাও আছে, যারা ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা কিন্তু ওনারা কোনো ট্রেড বডির সঙ্গে নাই। ওনারা হয়তো রাস্তার পাশে একটা ইনফর্মাল ভ্যানে দোকান দিচ্ছেন বা কোনো একটা জায়গায় হয়তো ইনফর্মাল একটা চ্যানেলে ব্যবসা করছেন বা হোম বেস ব্যবসা করছেন, কিন্তু কোনো কাগজপত্র নাই, অনলাইনে হয়তো ব্যবসাটা করছেন। ওনারা হয়তো কোনো ট্রেড বডির সঙ্গেও অ্যাসোসিয়েটেড না। তো ফর্মাল এসএমই নাম্বার অফ এসএমইজ হচ্ছে গত বছর বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের তথ্য অনুযায়ী 1,18,00,000, এবং এর সঙ্গে সরাসরি সম্পৃক্ত হচ্ছে 3.25 কোটি মানুষ, হুইচ ইজ এ মানে বিগ নাম্বার। আর এর বাইরে ইনফর্মাল ব্যবসার সঙ্গে আরও জড়িত আছেন, ধরেন অ্যাটলিস্ট ওইটা নাম্বারটা আমি এক্স্যাক্টলি, ওই ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত অবশ্যই জি। তো ওইখানে জড়িত আছেন ধরেন আরও অ্যাটলিস্ট 1 কোটি মানুষ, অ্যাটলিস্ট। তো ওই নাম্বারটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, কারণ ওই সংখ্যাটা আমার ধরেন ওই ডেটা বেসটা আমার নাই, বা ওইটা আমি পরিমাপ করার আমার কোনো আজকে পর্যন্ত কোনো উপায় নাই আমার। আপনি যে সংখ্যার কথা বললেন উদ্যোক্তা আপনার এসএমইতে যারা আছে, এর মধ্যে এসএমই ফাউন্ডেশনে সম্পৃক্ত বা এসএমইর সাথে সরাসরি কাজ করছে বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এসএমই ফাউন্ডেশন তাদের সাথে কাজ করছে, এরকম সুবিধাভোগী সংখ্যা কত? আমাদের এসএমই ফাউন্ডেশনের সঙ্গে সরাসরি সুবিধাভোগীর সংখ্যা যদি আপনি বলেন, খুব বেশি না। এটা সরাসরি সুবিধাভোগীর সংখ্যা হবে 33,000 ব্যবসা আজ পর্যন্ত। এবং এই নাম্বারটা আপনি যদি বলেন যে এটা কি আপনি এটা নিয়ে খুশি কিনা, অবশ্যই না। এখানে এই নাম্বারটা বাড়ানোর আরও অনেক স্কোপ আছে, এবং আমরা যদি এই নাম্বারটা বাড়াতে না পারি, আসলে ওই 30 থেকে 35 নেওয়ার যে চিন্তাটা বা আমাদের যে প্ল্যানটা, সেটা আসলে বাস্তবায়ন করা আগামী 5 বছরে সম্ভব হবে না। না, 5 বছরের প্ল্যানের কথা বলছেন। এর আগে যে পাঠশালা পরিকল্পনা যেটা নেওয়া হয়েছিল সেটা তো শেষ হয়ে গেছে, আরেকটি পাঠশালা পরিকল্পনা আপনারা নিয়েছেন, সেটি এখনো পর্যন্ত প্রকাশ্যে আসে নাই বা প্রকাশিত হয়নি, সেটি অনুমোদন এখনো পর্যন্ত, ওটা ফাইনাল স্টেজে আছে। 1-2 মাসের মধ্যে হয়তো ওটা অনুমোদিত হয়ে, ওটা আসলে এখন শিল্প মন্ত্রণালয়ে আছে। এই যে গত আপনার 2006 থেকে এই এসএমই ফাউন্ডেশন যাত্রা শুরু করলো, তারপর থেকে এ যাবৎকাল পর্যন্ত কি হয়েছে, আর এতদিনের যে কর্মযজ্ঞ, এই জুলাই অভ্যুত্থানের পর আপনি যখন থেকে দায়িত্ব নিলেন বিং চেয়ারপারসন, তখন ওই আগের কাজের সাথে আপনার এই 1 বছরের কাজের সাথে কি ফারাক আছে, নতুনত্ব কি আছে? আচ্ছা, আমি যেই ব্যাপারগুলিতে নতুনত্ব আনার চেষ্টা করছি, এক হচ্ছে আমি চেষ্টা করছি যে ধরেন একটা জিনিস হচ্ছে যে আমরা যেটা করতে পারি, অনেকগুলি কাজ করতে পারি, কিন্তু কোনোটাই হয়তো ইম্প্যাক্টফুল হলো না, কোনোটাই হয়তো সাস্টেনেবল হলো না, ওইটা করতে পারি। তো আমার কাছে মনে হয় যে আমরা হয়তো ওই দিকেই বেশি মনোযোগী ছিলাম, অনেকগুলি কাজ করার চেষ্টা করতাম, মানে ব্যাপ্তি বাড়ানোর চেষ্টা ছিল, কিন্তু আমাদের ওই কাজটা একজন মানুষের জীবনে আসলে কতটুকু পরিবর্তন আনতে পারছে এবং আসলে দেশের ইকোনমির জন্য কতটুকু ইম্প্যাক্ট রাখতে পারছে, কতটুকু চেঞ্জ হয়েছে, ওইটা আমাদের মেজার করারও কোনো মেকানিজম ছিল না, আমাদের আগ্রহ ছিল না এটা মেজার করার। তো এখন আমি যদি কাজ করি এবং কাজে যদি কোনো ফল না আসে, বা আমি যদি না জানি যে আসলে ফলটা কি আসছে, রেজাল্ট ওরিয়েন্টেড কাজ, তাহলে তো আসলে আমার কাজ করাটা খুব বেশি অর্থ বহন করে না। তা আমি ওই ব্যাপারে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করছি। আমি ওই ইম্প্যাক্টটা কতদূর হচ্ছে এবং ইম্প্যাক্টটা আরও কীভাবে বাড়ানো যায়। ইম্প্যাক্টটা হচ্ছে একজন পার্সোনাল, একজন ইন্ডিভিজুয়ালের লাইফে কি ইম্প্যাক্ট আসছে, একটা ক্ষুদ্র ব্যবসার লাইফে কি ইম্প্যাক্ট আসছে, বা একটা খাতের একটি বা একটা প্রোডাক্ট অনুযায়ী, এক্স্যাক্টলি একটা ক্লাস্টারে কি ইম্প্যাক্ট আসছে,
এবং ওই ইম্প্যাক্টটা সাস্টেনেবল কিনা। লাইক ধরেন আজকে আমি একটা ট্রেনিং দিয়ে কালকে চলে আসলাম এবং ভুলে গেলাম ওদের কথা, বা আজকে আমি ওদেরকে একটা মেশিন দিয়ে তারপরে ভুলে গেলাম ওটার কথা, তাহলে হয়তো আমি আমার পারপাসটা সার্ভ করছি আজকের জন্য, কিন্তু এটা আসলে মিনিংলেস। মানে এটা করে আমার কোনো দেশের ইকোনমির জন্য কোনো লাভ হচ্ছে না, ওই ক্ষুদ্র উদ্যোক্তার জন্য কোনো লাভ হচ্ছে না। আলটিমেটলি যেটা হচ্ছে, এটা অপচয় হচ্ছে। আমি এভাবে দেখি জিনিসটা। তো অন্যভাবে বলা যায় যে আমরা ইম্প্যাক্টটা অ্যানালাইসিস করে আরও কীভাবে ওই ইম্প্যাক্টটা বাড়ানো যায়, এবং আসলে রিয়েল সেন্সে ধরেন ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবনটা কিভাবে চেঞ্জ করা যায়, এবং ক্ষুদ্র থেকে ধরেন একটা ব্যবসাকে কিভাবে মাঝারিতে নিয়ে যাওয়া যায়। এবং মাঝারিদের একটা বড় সমস্যা হচ্ছে, মাঝারিরা যখন বড়তে যায় বা বড়তে যাওয়ার চেষ্টা করে, তখন অনেকেই উদ্যমহীন হয়ে যায়। আসলে বাধা বিপত্তি অনেক বেশি আমাদের দেশের কনটেক্সটে যদি আপনি বলেন, প্র্যাকটিক্যালি অনেক বেশি বাধা আছে। এটা আমাদের রেগুলেটর সাইড থেকেও খুব বেশি যে ওনারা হেল্প পায় তাও না, প্লাস আমাদের এনভায়রনমেন্টটাও এটা অনেক ক্ষেত্রে সাপোর্ট করে না। তো আমরা চেষ্টা করছি ওই বাধাগুলি যাতে দূর করা যায়। যাতে সেই বাধাগুলোকে আইডেন্টিফাই করতে পেরেছেন? কিছু আইডেন্টিফাই আমরা করেছি অলরেডি, এবং বাকিগুলি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। আমার একটা জানার আগ্রহ আছে, এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পোদ্যোক্তাদেরকে অর্থনীতির মূল ধারায় সম্পৃক্ত করবার এবং এই জিডিপিতে তাদের রোলটা আরও শক্তপোক্ত করবার যে প্রচেষ্টা আমরা স্বাধীনতা পরবর্তীকাল থেকেই দেখেছি। যেমন আমরা যদি বলি, বেসিক করা হয়েছিল এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উদ্যোক্তাদের কাজ করে প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া, তাদেরকে আরও সুযোগ করে দেওয়ার জন্য। আপনার বেসিক ব্যাংক হয়েছিল স্পেশালি এই ধরনের শিল্পকে সহায়তা করবার জন্য। সেই ধারাবাহিকতায় আপনার এই যে নানান পলিসি বিভিন্ন সময় করা হয়েছে বা প্রতিষ্ঠান করা হয়েছে, এবং 2006 যাত্রা শুরু করলো বেগম খালেদা জিয়া সরকারের শেষ দিকটাতে এসে শুরু করলো আপনার এই এসএমই ফাউন্ডেশন। আমি যদি ভুল না করে থাকি, বিশ্বব্যাংকের সহায়তায় এটি কাজ শুরু করলো। তো এতগুলো ফাউন্ডেশন, এতগুলো প্রতিষ্ঠান, কিন্তু কাজ হচ্ছে না। এই সবগুলোকে এক ছাতার নিচে আনবার কোনো চিন্তা বা উদ্যোগ বা প্রয়োজনীয়তা কি মনে করেন? আসলে দুইটা জিনিস এখানে, এই প্রশ্নের দুইটা পার্ট আমি যদি এভাবে দেখি। এক হচ্ছে আপনি যেটা বললেন কাজ হচ্ছে না, ওইটা আসলে আমি ওইভাবে বলবো না। কাজ হচ্ছে, হয়তো যেইভাবে কাজ হলে আমাদের ইকোনমিতে কন্ট্রিবিউশনটা আরও বাড়তো, সেই অনুযায়ী আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। একদম কাজ হয়নি সেটা বলাটা আবার না, সেটা তো আমরা বললাম যে 30% অবদান আছে। তো কিছু কাজ হচ্ছে, কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। এবং আসলে সব দেশেই ধরেন ক্ষুদ্র মাঝারি ব্যবসাটা অনেক বড় একটা সেগমেন্ট। আপনি ওই অনেক বড় বড় দেশের কিছু এক্সাম্পল দিলেন, যেখানে 50 ইভেন 60, যেমন চায়নাতে 60, জাপানে 50, শ্রীলঙ্কাতে 52। জি, তো ওইখানে 50 to 60% কন্ট্রিবিউশন করছে, which is very high. হ্যাঁ, তো more than our double, of course. হ্যাঁ, তো ওইখানে ধরেন আসলে শুধু এসএমই ফাউন্ড আপনি যদি একটা আমব্রেলাতে করতে বলেন, ওটাও করা যাবে, অফকোর্স ওটা একটা অপশন। আরেকটা হচ্ছে যে অনেকগুলি বডি একসঙ্গে কাজ করবে এবং ওদের মধ্যে কোঅর্ডিনেশনটা থাকতে হবে। না, তাহলেই তো আমার মনে হয় যে লক্ষ্য তো সব অভিন্ন। অবশ্যই সবার সেই লক্ষ্য যদি অভিন্ন হয় এবং কাজগুলো যদি কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচ থাকে এবং সমন্বিতভাবে সেগুলো যদি করা যায়, আপনার কাজ আপনি করলেন, এসএমই তারপরে বেসিক কাজ করলো, বেসিক ব্যাংক কাজ করলো, আদার্স অর্গানাইজেশন যেগুলো আছে এর সাথে রিলেটেড, তারা একসাথে কাজ করলো, লক্ষ্য তো দারিদ্র্য বিমোচন। আমরা সেই প্রসঙ্গে আবার আসবো, নেব একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, যাচ্ছে একটি বিজ্ঞাপন বিরতিতে। বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরবো আমাদের অতিথিদের সঙ্গে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি আমাদের নিয়মিত আলোচনায়। আজকে আমাদের আলোচনায় কেন এগোতে পারছে না এসএমই উদ্যোক্তারা, আর আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মোহাম্মদ মুশফিকুর রহমান। জনাব মুশফিকুর রহমান, আমরা যে আলোচনায় ছিলাম যে আমাদের যে লক্ষ্য, আমাদের যে উদ্দেশ্য অভিন্ন যদি হয়, আমরা একসাথে কেন হাঁটতে পারছি না? আর আপনারা এই খাতের উন্নয়নে আপনি আপনার প্রতিষ্ঠান থেকে এককভাবে কাজ করছেন, কি চাইছেন যে লক্ষ্য আমাদের, সেই লক্ষ্য ছুতে হলে
কোন কোন পথে এগোতে লাগবে সরকারের এবং আপনারা কিভাবে একসাথে কাজ করতে পারেন? আচ্ছা, তার মধ্যে একটা হচ্ছে প্রথমত আমরা যেটা চাবো সেটা হচ্ছে যে আমাদের নীতি নির্ধারণী সহায়তা। আমি একটু এক্সপ্লেন করি এটার ব্যাপারে। আমরা কাজ করছি এবং বাজেটের আগে আমরা আমাদের কিছু রেকমেন্ডেশন দিয়েছিলামও। আমাদের এসএমই খাতকে সাপোর্ট করার জন্য আমাদের যে ট্যাক্স স্ট্রাকচার আছে বা ভ্যাট স্ট্রাকচার আছে, এখানে আমাদের কিছু রেকমেন্ডেশন ছিল এবং এখানে হয়তো আমরা মানে রাজস্ব কাঠামোতে আপনি পরিবর্তন চেয়েছেন। কিছু পরিবর্তন আমরা চেয়েছিলাম, কিছু দেওয়া হয়েছে এবং সব হয়তো দেওয়া সম্ভব হয়নি, কিন্তু আমরা ওগুলি নিয়ে কাজ করছি এবং আমরা আমাদের যারা স্টেক হোল্ডার্স আছে, স্টার্টিং ফ্রম ধরেন পলিসি মেকার্স, আমাদের যারা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা, এন্ড ইউজার যারা আলটিমেট বেনিফিশিয়ারি হবে, এবং অন্যান্য রেগুলেটর যারা আছে, স্টার্টিং ফ্রম বাংলাদেশ ব্যাংক টু অল আদার রেগুলেটর্স, সবার সঙ্গে আমরা একযোগে কাজ করছি এটা নিয়ে। এটা অনেক বড় একটা বিষয়। আমি একটু ছোট একটা উদাহরণ দিই। ধরেন এই বল পয়েন্ট পেনটা, এটা আমাদের দেশে ম্যাটাডোর উৎপাদন করে এবং এটার হয়তো র মেটেরিয়ালের যে ডিউটি, সেটার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ওই র মেটেরিয়ালের ডিউটি আর ফিনিশড প্রোডাক্টের ডিউটি সেম। তো তাই যদি হয় তাহলে যারা ট্রেডার আছে তারা যেটা করবে, তারা ফিনিশ প্রোডাক্টটা ইম্পোর্ট করবে, করে এনে এখানে বাজারে ট্রেডিংটা প্রসারিত হবে। আলটিমেটলি যেটা হবে, আমার দুইটা ক্ষেত্রে আমার সমস্যা হবে। এক হচ্ছে আমার ক্ষুদ্র উদ্যোক্তা যারা বা মাঝারি উদ্যোক্তা যারা এটা বানাচ্ছিল, প্রডিউসার যারা, তারা এটা বানাবে না, তারা ডিসকারেজড হবে এটা বানানোর জন্য, এবং তাতে এমপ্লয়মেন্টও কমে যাবে দেশে। আর দ্বিতীয় সমস্যা হবে সেটা হচ্ছে আমি যদি ইম্পোর্ট করতে হয় তাহলে আমার রিজার্ভ থেকে ফরেন কারেন্সি দিয়ে এটা ইম্পোর্ট করতে হবে, বিল পে করতে হবে। তো তাতে আমার ফরেন কারেন্সির উপরেও প্রেশার পড়বে এবং আমার দুই ক্ষেত্রে এই সমস্যাটা তৈরি হবে। তো যদি এই ধরনের ডিউটি স্ট্রাকচার থাকে, সেটাকে আমরা বলবো যে একটা কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচে যাওয়ার জন্য ডেফিনেটলি র মেটেরিয়াল যেখানে আমরা প্লাস্টিক বা ওই যে এই নিপটা যেটা আমরা ইম্পোর্ট করি, সেখানে হয়তো ডিউটি স্ট্রাকচার যদি কমানো হয়, তাহলে যারা এটার প্রডিউসার আছে, যারা এটা বানায় আমাদের লোকাল মার্কেটের জন্য, তারা ডেফিনেটলি আরও বানানোর জন্য এনকারেজড হবে। কারণ ইটস এ হিউজ মার্কেট। মানে আপনি যদি চিন্তা করেন, সবারই তো কলম দরকার হয়, সবাই স্টুডেন্ট থেকে শুরু করে আমরাও কলম দিয়ে লিখি। তো ওই মার্কেটে আমাদের লোকাল ব্যবসা যারা করে তাদেরকে উৎসাহিত করার জন্য আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এরকম প্রত্যেকটা সেক্টরে ধরেন ওই কোঅর্ডিনেটেড একটা অ্যাপ্রোচে যাওয়া দরকার। এটা একটা বড় সমস্যা বলে আমি মনে করছি, কারণ অনেক সময় দেখা যায় যে সমন্বয়টা ঠিকভাবে করা হয়নি ওই ডিউটি স্ট্রাকচার বা ট্যাক্স স্ট্রাকচার ওইগুলির। সেটি তো বললেন আপনি সমন্বয়ের কথা। একজন উদ্যোক্তা, আপনার প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তা, আমি যদি কুটির শিল্প থেকে শুরু করে এসএমই, অতি এসএমইতে আমি অতি ক্ষুদ্র নাই বা গেলাম বা যদিও যাই, এরা আপনার বাণিজ্যিকভাবে ব্যবসা করবার জন্য একটা উইন্ডো থেকে সবগুলো সাপোর্ট, যে সাপোর্ট দরকার একটা ইন্ডাস্ট্রির, ওয়ান উইন্ডো সাপোর্ট করবার কোনো উদ্যোগ আপনাদের আছে কিনা? ওয়ান স্টপ সার্ভিস যেটিকে, সেটি করবার কোনো উদ্যোগ এখন পর্যন্ত আপনাদের আছে? মানে বেসিক্যালি আপনি বলছেন যে একটা ব্যবসার জন্য যা ডকুমেন্টস দরকার, ডকুমেন্টস থেকে শুরু করে ডকুমেন্টসগুলি একটা ওয়ান স্টপ সার্ভিসের আন্ডারে, ওইটা নিয়ে আসলে বিডা অলরেডি কাজ করছে। তো বিডা যেহেতু অলরেডি একটা জিনিস নিয়ে কাজ করছে, আমরা এমনি আমাদের ওইটা একটা পেইন পয়েন্ট অফকোর্স, যে একজন ক্ষুদ্র উদ্যোক্তার হয়তো সে 5টা 7টা 10টা ডকুমেন্ট দরকার হয়, ডিপেন্ডিং অন টাইপ অফ বিজনেস দে আর ইনভলভড ইন। তো ওই প্রত্যেকটা ডকুমেন্টের জন্য আবার ওনার ব্যবসাটা রেখে ধরেন ওই জায়গায় ধরেন একটা ট্রেড লাইসেন্সের জন্য সিটি কর্পোরেশনে যেতে হয়, কিছু খরচ আছে ওনাদের, ওই খরচ একটা ফিজ আছে, প্লাস এর বাইরে ব্যবসাটা রেখে যাওয়া আসা অফকোর্স খুব খরচের ব্যাপার এবং কষ্টের ব্যাপারও। তো ওই সবগুলি যাতে স্মুথ করা যায়, এটা নিয়ে আমরা অ্যাটলিস্ট কয়েকটা ব্যাপারে আমরা কাজ করেছি। আমরা যেমন ট্রেড লাইসেন্সটা নিয়ে আমরা কাজ করেছি এবং এটার রেজাল্ট হচ্ছে যে কয়েকটা জায়গায় ট্রেড লাইসেন্স এখন অনলাইনে দেওয়া হচ্ছে। তার মানে হচ্ছে উদ্যোক্তাদের ফিজিক্যালি যেতে হচ্ছে না। তাতে যে সুবিধাটা হচ্ছে, ওনার ব্যবসা ফেলে যাওয়া বা ব্যবসাটা কে দেখবে ওনার অ্যাবসেন্সে, সেই হেডেকটা কমে যাচ্ছে। এবং এর বাইরে
হয়তো কিছু ওনার টাকা পয়সা খরচ হতো, ওই খরচটা থেকে বেঁচে যাচ্ছে। না, আপনি বলছিলেন নীতি সহায়তার কথা। একজন কুটির শিল্প যিনি চালাচ্ছেন বা একেবারে ক্ষুদ্র পর্যায়ের উদ্যোক্তা, তার একটি ট্রেড লাইসেন্স করতে হলে তার বাড়ি ভাড়ার চুক্তি লাগবে, তার ডিড লাগবে, অফিসের ঠিকানা লাগবে, এগুলো না হলে ট্রেড লাইসেন্স দিচ্ছে না। তাহলে সে ব্যবসা করবে কি করে? সেক্ষেত্রে আপনারা কি রোল প্লে করছেন? সেই ক্ষেত্রে আমরা যেটা করেছি, আমরা সিটি কর্পোরেশন এবং বিভিন্ন মিউনিসিপ্যাল কর্পোরেশনের সঙ্গে আমরা বসেছি। তা এখন আপনি যেটা বললেন যে ওই বাড়ি ভাড়ার চুক্তি বা ওই জিনিসগুলি, অনেক ব্যবসা আছে প্র্যাকটিক্যালি যেটা হোম বেস ব্যবসা, যেখানে হয়তো রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে একজন ব্যবসা করছে, তো ওনাদের জন্য ট্রেড লাইসেন্স পাওয়াটা ওয়াজ ইম্পসিবল আগে। তো এখন ওনারা ট্রেড লাইসেন্স পাচ্ছেন, আমরা ওই ব্যাপারটা, ওই প্রবলেমটা সলভ করেছি অলরেডি। আর সেকেন্ড একটা প্রবলেম ছিল যে ট্রেড লাইসেন্স ছাড়া আগে লোন পেতো না। তো আমরা এটা নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বেশ কয়েকবার বসেছিলাম, এবং বাংলাদেশ ব্যাংক এই ব্যাপারে একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য, কারণ ওনারা প্র্যাকটিক্যাল প্রবলেমটা বুঝতে পেরেছেন। তা এখন নতুন একটা মাস্টার সার্কুলার এসছে এসএমইদের জন্য, যেখানে এপ্রিলে এসছে, যেখানে আপনার একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত ট্রেড লাইসেন্স ছাড়া লোন দেওয়া হবে। ধন্যবাদ। আপনি যেহেতু লোনের প্রসঙ্গটা আসলেন, আমি সেই প্রসঙ্গে একটু জানতে চাই। এই যাবৎকাল পর্যন্ত এসএমইতে বা এই ক্ষুদ্র উদ্যোক্তা বা কুটির শিল্পে কি পরিমাণ এইরকম ঋণ সুবিধা দেওয়া হয়েছে? এবং যদি আমি আপনার প্রতিষ্ঠানের কথা বলি, যে এসএমই ফাউন্ডেশন থেকে এই সুবিধাভোগীর সংখ্যা কেমন, বা কি পরিমাণ ঋণ আপনারা দিয়ে থাকেন, এবং সেক্ষেত্রে কি কি শর্ত থাকে, কি কি সরলীকরণ আপনারা করছেন, বা সহজ শর্তে ঋণটা পাওয়ার জন্য কি কি উদারতা বা আপনারা দেখিয়েছেন, দ্বার উন্মুক্ত করে দিয়েছেন? আমরা যেটা করি, আমাদের একটা রিভলভিং ফান্ড আছে এসএমই ফাউন্ডেশনের, এবং আমরা আমাদের 21টা পার্টনার ব্যাংক এবং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, যাদের থ্রুতে আমরা এই লোনগুলি একদম ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা যারা প্রান্তিক পর্যায়ে, তাদেরকে আমরা এটা ডিসবার্স করার চেষ্টা করি। তো এবং এই ঋণটা দেওয়া হয় খুবই সহজ শর্তে, যেটা আপনি বললেন, এবং স্বল্প সুদে, সাবসিডাইজ রেটে। আমরা এটা, এই স্বল্পের ব্যাখ্যা কত? 6% এখন। আচ্ছা, আজকের ডেটে আমরা 6% দিচ্ছি। কত টাকা দেয়া হয়েছে এ পর্যন্ত? এরকম এই পর্যন্ত আমি বলছি, এটা আমাদের টোটাল একটা 300 কোটি টাকার রিভলভিং ফান্ড আছে, এবং এটা রিভলভিং যেহেতু, তো এটা সবসময় রিভলভ করে। লাইক আমরা হয়তো 10 জনকে আজকে দিলাম, 10 জন হয়তো আগামী মাসে আমাকে 5 লাখ টাকা ফেরত দিল, ওই 5 লাখ আবার হয়তো 11তম ব্যক্তিকে আমরা দিচ্ছি। এটা সবসময় রিভলভ করছে, এটা আনইউটিলাইজ থাকে না। এই পর্যন্ত আমরা সব মিলিয়ে 11,000 উদ্যোক্তাকে শুধু এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে এই রিফাইন্যান্স স্কিমের আওতায় এই ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য ঋণ দিয়েছি। আর এর বাইরে আরও 2টা জিনিস আমি একটু মেনশন করি। এক হচ্ছে বাংলাদেশ ব্যাংকেরও সিমিলার একটা প্রোগ্রাম আছে, যেখানে ধরেন বাংলাদেশ ব্যাংক ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তা এদের দুইভাবে এই ঋণ সুবিধা দিচ্ছে। এবং আরেকটা স্কিম হচ্ছে, এমনি রেগুলার কমার্শিয়াল ব্যাংক যারা আছে তারাও অনেক জায়গায় এসএমই দিচ্ছে, হয়তো রিফাইন্যান্সিং না নিয়ে রেগুলার রেটে, মার্কেট যা রেট আছে সেই রেটে হয়তো দিচ্ছে। কিন্তু একটা বড় প্রতিবন্ধকতা বা বড় বাধা হচ্ছে এখানে, যেটা আই মাস্ট সে, আমরা যেভাবে চাচ্ছি জিনিসটা সেভাবে হচ্ছে না। ধরেন আমি যেটা বললাম 11,000, দিস ইজ নট ইভেন 1% অফ দ্য টোটাল নাম্বার অফ এসএমইজ ইন আওয়ার কান্ট্রি। এটার পিছনে বড় কারণ হচ্ছে আমাদের মাইন্ডসেট, আমাদের ব্যাংকারদের মাইন্ডসেট। ব্যাংকারদের, ধরেন আমি একটা সহজ উদাহরণ দিই, একটা 50 কোটি টাকার লোন প্রসেস করতে যেটুকু সময় বা যেটুকু কাগজপত্র দরকার, হয়তো 5 লাখ টাকার একটা ঋণেরও প্রসেস করতে ওই একই পরিমাণ কাগজপত্র এবং একই পরিমাণ সময় দরকার। তা এখন যেহেতু ব্যাংকারদের একটা টার্গেট থাকে এবং ওনাদেরও একটা মোটিভেশন থাকে যে যত বেশি দিতে পারবো, প্রফিট মোটিভেশন অফকোর্স, তত আমার টার্গেটটা অ্যাচিভ করাটা ততটা ইজিয়ার হবে এবং আমার ব্যাংকের পোর্টফোলিও ততটা বাড়বে। আমি এখানে একটু আপনাকে অ্যাড করতে চাই আপনার প্রশ্নটা। সেটি হলো, আপনি দেশের ভেতরে এবং দেশের বাইরেও ব্যাংকিং করেছেন, আপনি ব্যাংকারদের কথা বলছিলেন, মাইন্ডসেটের কথা বলছিলেন, এবং দেশের ভেতরে আপনি আন্তর্জাতিক এবং স্থানীয় বেসরকারি ব্যাংক উভয় ক্ষেত্রে আপনি কাজ করেছেন। আমি যতদূর জানি এসএমই নিয়েই আপনি বেশিটা কাজ করেছেন। তো কেন আমাদের এই পরিবর্তন আসছে না?
মানসিকতার পরিবর্তন বা এই চিন্তা চেতনার পরিবর্তন, সেক্ষেত্রে আপনাদের কি করণীয় আছে এই জায়গা থেকে বেরিয়ে আসতে? এখান থেকে বেরিয়ে আসার জন্য এখন আমরা যেটা করছি, আমরা বেসিক্যালি ব্যাংকারদের সঙ্গে বিভিন্ন সেশনে বসছি। ব্যাংকার প্লাস আমরা যেটা করি, আমরা একটা ম্যাচ মেকিং সেশন করি। ইভেন গত মাসের শেষে আমরা সিলেটে একটা ম্যাচ মেকিং সেশন করেছি। আমি ছিলাম ওখানে, উপস্থিত ছিলাম। ওখানে ব্যাংকাররা এসেছিল এবং পোটেনশিয়াল ক্লায়েন্ট যারা আছে, এসএমই ক্লায়েন্ট, তারাও এসেছিলেন। ওই সিলেট উইমেন চেম্বার থেকে সবাই এসেছিলেন, ওখানকার রিপ্রেজেন্টেটিভরা, ওখানকার মেম্বাররা। তো ওইখানে বেসিক্যালি আমরা যেটা করার চেষ্টা করেছিলাম, ব্যাংকাররা প্রথমে একটা ছোট সেশন নিয়ে কি কি ডকুমেন্ট দরকার হবে, কিভাবে লোনটা দেওয়া যাবে, রিপেমেন্ট কিভাবে হবে, এগুলো এক্সপ্লেন করার চেষ্টা করেছিল। এবং ক্রাইটেরিয়াগুলি কি হবে, একজনকে লোন পাওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। তারপর ওইখানেই অনেকে অ্যাপ্লাই করেছেন এবং ওইখানেই ওনারা ডিসিশন দিয়েছেন। মানে আমরা চেষ্টা করেছি ম্যাচ মেকিংটা যাতে সাকসেসফুল হয়। এবং ফোবিয়া যেটা আছে, মানে অনেক কাস্টমারের ফোবিয়া থাকে যে ব্যাংকে গেলে হয়তো আমাকে খুব বেশি ওরা সাহায্য করবে না, বা এটাকে ফোবিয়া বলবেন না, বাস্তবতাই সেরকম। আচ্ছা, কিছুটা বাস্তবতা আছে অবশ্যই, কিন্তু কিছুটা মানে হয় কি, ফোবিয়াটা বাস্তবতা থেকেই হয়। হয়তো আমার এক্সপিরিয়েন্স খারাপ, আমি আপনাকে গিয়ে বললাম যে ওখানে তো আমাকে বেশি সময় দেয়নি ওনারা, বা বেশি সাহায্য করেনি, তা আপনি হয়তো গেলেনই না বা চেষ্টাই করলেন না। হয়তো ইন দ্য মিন টাইম ওই ব্যাংকের হয়তো এখন আগ্রহ হয়েছে লোন দেওয়ার, কিন্তু আপনি হয়তো ভাববেন যে না, উনি তো বলেছিল গেলে সুবিধা হবে না, আমি খামাখা কেন যাব। তো অবশ্যই কিছুটা বাস্তবতা থেকেই ওই ফোবিয়াটা ক্রিয়েট হয়। তো দুইটা সম্পর্কযুক্ত। ধন্যবাদ। আমরা আবার ফিরবো আলোচনায়। প্রিয় দর্শক, আরেকটি বিজ্ঞাপন বিরতিতে যাব আমরা। বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরবো আমাদের অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত আমাদের অতিথির সঙ্গেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনায়। আমাদের আলোচনায় আজকের অতিথির সাথে আমরা ইতিপূর্বেই পরিচয় করেছি, জনাব মুশফিকুর রহমান। আমি আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই, সেটি হলো যে আপনার ফাউন্ডেশন এই যাবৎকাল পর্যন্ত যতগুলো কাজের কথা বললেন, এই সবগুলোই প্রোডাক্ট নির্ভর, নিত্য নতুন প্রোডাক্ট আসছে। এই প্রোডাক্টের দেশে এবং বিদেশে বাজার সৃষ্টির ক্ষেত্রে কতটা লক্ষ্য ছুঁতে পেরেছেন আপনারা, এবং কি কি পণ্য আছে? যদি রপ্তানি পণ্যের তালিকায় বলি, আমরা সাধারণত প্রচলিত কটি পণ্য বাদে আমাদের রপ্তানি পণ্যের তালিকা কিন্তু ছোট। সেক্ষেত্রে অপ্রচলিত পণ্য, যেটিকে আমরা কুটির শিল্প থেকে আসছে, তার পরিমাণ কেমন এবং সেটি আন্তর্জাতিক বাজার কেমন? আমরা যেটা এখন চেষ্টা করছি সেটা হচ্ছে বিভিন্ন দেশে যে বাণিজ্য মেলা হয়, সেই বাণিজ্য মেলাগুলিতে আমরা ইপিবির সহায়তায় পার্টিসিপেট করার চেষ্টা করি। এবং ওই বাণিজ্য মেলাগুলিতে আমরা আমাদের যারা ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা আছে তাদের প্রোডাক্টগুলি নিয়ে তাদেরকে আমরা চেষ্টা করি স্পন্সর করে ওনাদেরকে ওই মেলাগুলিতে অংশগ্রহণ করার জন্য। এখানে দুইটা লাভ হয়, এক হচ্ছে আমার প্রোডাক্টটা বাইরের বাজারে, বিশ্ববাজারে পরিচিত হয়, আর দুই হচ্ছে ওখানে একটা বায়ার সেলার একটা ইন্টারেকশন হয়। জি, এবং ওনারা অনেক অর্ডারও পান ওখান থেকে। তো এখন ওখানে কয়েকটা সমস্যা আমরা আইডেন্টিফাই করেছি এরপরে। তার মধ্যে একটা হচ্ছে ওনারা যেহেতু ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা, ফর্মাল ওয়েতে ওনারা আসলে এক্সপোর্ট করতে পারেন না। তো আইদার ওনারা ওই কুরিয়ার করে এক্সপোর্ট করেন, যেটা অনেক বেশি ব্যয় সাপেক্ষ, কস্টলি হয়ে যায় ওনাদের জন্য, অথবা ওনারা হয়তো 5 জন মিলে একটা কন্টেইনার নেন এবং মানে খুব বেশি স্ট্রাকচার্ড না। আবার ওনাদের ওই এক্সপোর্ট প্রসেস, যেটা টাকা রিসিভ করার ব্যাপারটা, ওইটাও ওনারা খুব বেশি আমি বলবো যে খুব বেশি প্রুডেন্ট ওয়েতে ওনারা টাকাটা আনতে পারেন না দেশে। তো এইটার জন্য আমরা যেটা করছি, এই মাসের 18 তারিখে আমরা সব স্টেক হোল্ডারদেরকে নিয়ে বসছি, স্টার্টিং ফ্রম ওই ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা যারা আছেন, যারা এক্সপোর্ট করেন মোস্টলি, তাদেরকে নিয়ে বসছি। সেন্ট্রাল ব্যাংকের ওনারাও থাকবেন, সেন্ট্রাল ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট থেকে আমরা ওনাদেরকে ইনভাইট করছি। এবং পাশাপাশি আমরা বিভিন্ন ব্যাংকের যারা ফরেন এক্সচেঞ্জ নিয়ে কাজ করেন তাদেরকেও ইনভাইট করছি। আর এর বাইরে আমরা অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তাদের সবাইকে আমরা ইনভলভ রাখছি। আমাদের উদ্দেশ্য হবে দুইটা, এক হচ্ছে ওনারা কিভাবে আরও সহজে বিদেশে ছোট ছোট কন্টেইনার বা ছোট ছোট লট কিভাবে বিদেশে এক্সপোর্ট করতে পারেন,
আর দুই হচ্ছে ওইটার এক্সপোর্ট প্রসিডটা টাকাটা ওনারা কিভাবে সহজে ওনাদের অ্যাকাউন্টে এখানে একদিনের মধ্যে পেতে পারেন এটা। আর আমরা অলরেডি যে সুফলগুলি পাচ্ছি সেটা হচ্ছে ধরেন আমরা বিভিন্ন দেশে যেটা বললাম গত মাসে, যেমন আমাদের চীনের কুনমিংয়ে একটা বাণিজ্য মেলা ছিল, ওখানে আমাদের প্রায় 14-15 জন উদ্যোক্তা গিয়েছিলেন। আর তারপর পরই ছিল আমাদের ম্যানচেস্টারে আরেকটা মেলা ছিল, সেখানে আমাদের উদ্যোক্তারা গিয়েছিলেন। এইখানে আমরা কয়েকটা প্রবলেম ফেস করছি আসলে। এক হচ্ছে ভিসা নিয়ে একটা সমস্যা হচ্ছে এবং খুবই খুবই বড় সমস্যা। ইউরোপের যে কোনো দেশ হলে আমাদের ভিসা নিয়ে বেশ লম্বা একটা প্রসেস। দেখা যায় যে উদ্যোক্তারা ওই ইনভাইটেশনটা পাওয়ার পর থেকে ফ্লাইটের ডেটের মধ্যে ভিসা প্রসেস করে সব কিছু বুকিং টুকিং করে ওনাদের জন্য যাওয়াটা প্রায় অসম্ভব হয়ে যায় এবং অনেকে মিসও করেন। সেই ক্ষেত্রে করণীয় কি? সেই ক্ষেত্রে আমরা যেটা চেষ্টা করছি যে ওই যারা উদ্যোক্তা, ওই মেলার উদ্যোক্তা যারা, ওদের সঙ্গে যোগাযোগ করে ওই ইনভাইটেশনটা আরও কীভাবে আগে নেওয়া যায়। কারণ গ্রাউন্ড রিয়েলিটি হচ্ছে যে ভিসার এই ইয়েটা আমি কমাতে পারবো না খুব বেশি। হয়তো আমরা সাহায্য করতে পারবো বা করছিও আমরা, কিন্তু ধরেন হয়তো আমি 45 দিনের জায়গায় 40 দিন করলাম, তার চেয়ে বেশি আমি কমাতে পারবো না। আপনার উদ্যোগের সফলতা কামনা করতে চাই। আর সর্বশেষ আরেকটি প্রশ্ন করে আমি আপনাকে শেষ করব আজকের আলোচনা। সেটি হলো যে আপনার এসএমই ফাউন্ডেশন এটি ঢাকা কেন্দ্রিক, আর এর যারা কাজ করছে এর সাথে এর 70% ঢাকার বাইরে। ঢাকার বাইরে থেকে একজন ক্ষুদ্র পর্যায়ের উদ্যোক্তা আপনার সুবিধা নেওয়ার জন্য তাকে ঢাকায় আসতে হয়। এটিকে বিকেন্দ্রীকরণের কোনো পরিকল্পনা আপনার আছে কিনা? তাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবার কোনো উদ্যোগ আছে কিনা আপনাদের? আপনার প্রশ্নটা খুবই ভ্যালিড একটা কোশ্চেন। বেসিক্যালি আসলে এটা ঢাকা কেন্দ্রিক এবং প্রান্তিক লেভেলে যারা ধরেন, যারা একটা এক্সাম্পল দিই, যারা বান্দরবনের যে উদ্যোক্তা, তার কাছে পৌঁছানো আমার জন্য খুবই কষ্ট সাপেক্ষ, বা তাকেও নিয়ে আসা আমাদের এখানে অতটাই কষ্ট সাপেক্ষ। তো আমরা দুইভাবে কাজ করছি ওই সমস্যাটা সমাধানের জন্য। এক হচ্ছে আমরা বিভিন্ন ট্রেড বডিজ যারা আছে, যেমন গ্রেটার চিটংয়ের জন্য হয়তো আমরা চিটং উইমেন চেম্বারকে নিয়ে কাজ করছি, এবং এর বাইরে বান্দরবন চেম্বার, রাঙামাটি চেম্বার, ওনাদেরকে নিয়েও কাজ করছি। তো আমরা যে কোনো দক্ষতা বা অন্যান্য জিনিস বৃদ্ধির যে ট্রেনিংগুলি, সেগুলি আমরা ওনাদের ওখানে গিয়ে দেওয়ার চেষ্টা করছি। মানে ওনাদেরকে ঢাকায় না এনে আমাদের যারা রিসোর্স পার্সন আছে, যারা এক্সপার্ট ট্রেনার আছে, তারা ওখানে যাচ্ছে, গিয়ে ওনাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করছে। আর একই সঙ্গে আমরা চেষ্টা করছি বা চিন্তা করছি যে অ্যাটলিস্ট বিভাগীয় শহরগুলিতে আমাদের যদি একটা করে এসএমই ফাউন্ডেশনের অফিস দেওয়া যায়, তাহলে কোঅর্ডিনেশনটা আরও বেটার হতো ওদের সঙ্গে, এবং ধরেন আমাদের হয়তো উদ্যোক্তাদের আরও কাছাকাছি আমরা যেতে পারতাম। ধন্যবাদ। আপনার সেই উদ্দেশ্য লক্ষ্য বাস্তবায়িত হোক। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আলোচনার শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আজকের এই আলোচনার মাধ্যমে অনেকগুলো বিষয় আমাদের সামনে উঠে এসেছে। এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে অর্থনীতির মূল চালিকা শক্তিতে আরও অবদান কিভাবে বাড়ানো যায়, এবং এই যারা শ্রমশক্তি আছেন তাদেরকে আরও কিভাবে কাজ সহজ করে দেয়া যায়, ব্যয় সাশ্রয়ী পণ্য উৎপাদন করতে দেয়া যায়, আন্তর্জাতিক বাজারে তাদেরকে কিভাবে আরও সুযোগ করে দেয়া যায়, এবং এই সেবা প্রতিষ্ঠানগুলো যাতে একটি ছাতার নিচে থেকে সেবা দিতে পারে, বা ওয়ান স্টপ সার্ভিস আমরা যেটিকে বলি, সেটিও কিভাবে পেতে পারে। এই ট্যারিফ এবং নন ট্যারিফ যে ব্যারিয়ারগুলো আছে, সেই ব্যারিয়ারগুলোকে কিভাবে ওভারকাম করা যায়। ট্রেডিং, ব্যবসা আর উৎপাদনমুখী শিল্প, এর মধ্যে যে কর বৈষম্য বা করের সমতা আছে, সেটিকে কমিয়ে কিভাবে শিল্পের জন্য ইতিবাচক ধারায় নিয়ে আসা যায়, সেই আলোচনাগুলো আমাদের এখানটাতে উঠে এসছে। আমরা মনে করতে চাই সরকার সংশ্লিষ্টরা এই বিষয়গুলোকে গুরুত্ব দেবেন এবং বাধাগুলো ডেঙোতে উদ্যোগী হবেন, সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের আলোচনা। তার আগে জানিয়ে রাখতে চাই, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক এই অনুষ্ঠান সপ্তাহের 6 দিন, বিশেষ করে শনি থেকে বৃহস্পতি, প্রতিদিনে একই সময়ে সরাসরি সম্প্রচারিত হয়। আপনাদের নিয়মিতই দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই ইতি টানছি আমি সুলতান মাহমুদ। সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।